এটাই হচ্ছে যোগ্য নেতৃত্বের আন্ডারে রাজনীতি করা বা বিশ্ব রাজনীতিতে নিজেদেরকে নিযুক্ত করা। লেভেল অফ পাওয়ার, লেভেল অফ অ্যাটিটিউড, লেভেল অফ অ্যাক্টিভিটিস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। খুবই মন ভালো করার খবর, জয় এটা প্রাপ্য ছিলাম আমি। 7 মাসের মাথায় বিশাল অর্জন আজকে। দর্শক খুবই কি বলা হয় যে সুখের খবর হচ্ছে, সাংবাদিক ইলিয়াস হোসেনকে আবারও সেলুট দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আবারও বের করে দিলেন গর্ত থেকে রাঘব বোয়াল গুলাকে গর্ত থেকে বের করে দিলেন। বিডিআর এর পিলখানায় হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের নাম, পরিচয় এবং ইতিমধ্যে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ইলিয়াসের ভূমিকম্প। আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম। আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে 2 হাত পরানো, হাত করা। এই কয়েকদিন বেশ আদালত, কারাগার, রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাসী হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কিংবা নতুন সমীকরণে ভূমিকা রাখবে বা রাখছে জাতিসংঘ। সেনাপ্রধান যাই বলুক, ডক্টর ইউনূসের জন্য একটা সুখবর। যেই মুহূর্তে হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে, তার আকুতি, তার কান্না। রনি, জীবনে কোনোদিন যদি বেশ্যার চরিত্রে অভিনয় করতে যান, তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে। সেনা শাসন ও ভারতকে চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ। অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। দর্শক, বিএনপির একজন নেতা বলেছেন তারেক রহমানের নাম নেয়ার আগে অজু করে নাম নিতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিএনপির যে সমস্ত সমর্থক বা দর্শকগণ ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে, আপনারাও কি বিএনপির এই নেতার মতের পক্ষে নাকি বিপক্ষে? সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে ডক্টর ইউনূস ঠিক কিভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে তারও একটি বিস্তারিত আলোচনা দেখবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা তারও কিছুটা ভিডিও শুরুতেই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি আপলোডের পর তার ওই ভিডিওতে যাদের মুখোশ উন্মোচন করা হয়েছে, এই সরকার তাদের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থানে যেতে চলেছে, প্রিয় দর্শক তারও বিস্তারিত আলোচনা দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই, জনাব, জননেতা কিংবা বিশ্বনেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী, আগামীর প্রেসিডেন্ট, দেশনায়ক, এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যেই নেতা নিষেধ করছেন, সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশ পাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে। বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত 16 বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে, বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু এখন তাহলে কেন করছেন? এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে, সাধারণ অন্য যে কোনো দলচাটা নেতার সাথে। কেন এটা করছেন? তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি, এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি, তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে 16 বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটা নেতাদের কারণে, যারা তাকে ভুলভাল বুঝিয়ে 24 ঘন্টা তাহাজ্জুদের নেত্রী ডেকে, তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন। এই 5ই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই। স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন, তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে। এমনকি যারা তাকে তাহাজ্জুদের নেত্রী বলতো, তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন, অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন। আজকে জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায়, আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি। আমরা তো এও শুনেছি, জান্নাতের কথা শুনেছি, তারপরে আমরা এও শুনেছি
শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে। আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে। তো অজু তো এখন আমার নাই, আমার দলের নেতাকর্মীর নামাজে রক্ত ছাড়া কারো অজু নাই। তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না? তারা কি তারেক রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না? আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ, তার যে ভালোবাসা, তার যে দেশপ্রেম, তার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত। এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে। আমার বক্তব্যের ধরন তো হতেই পারে, কিন্তু এই দলটাকে কেন, কারা, কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল, কোনো সন্দেহ নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট। আজকের এই বাংলাদেশের গত 2-1 দিন আগে দেখলেন যুব দলের এক নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু কত বড় আস্ফালন, ছুরি রামদা নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার, আমি কন্ট্রোল করব আমার মতো। এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন, গত 16 বছর একদিনও মাঠে ছিল না। আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে। কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কিংবা নতুন সমীকরণে ভূমিকা রাখবে বা রাখছে জাতিসংঘ। সেনাপ্রধান যাই বলুক, ডক্টর ইউনূসের জন্য একটা সুখবর প্রফেসর ডক্টর ইউনূসের কার্যালয় থেকে এটা জানানো হয়েছে। দর্শক, যেই মুহূর্তে সেনাপ্রধান ধমক দিচ্ছেন, কাকে ধমক দিচ্ছেন তার নানান ইন্টারপ্রিটেশন আছে। বিএনপিকে ধমক হতে পারে যে কাজ সরাসরি বন্ধ করুন, আবার এই ধমকটা আলটিমেটলি পরে প্রফেসর ইউনূসের উপর। যত সমস্যা প্রফেসর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ সম্মানও দেন না। ডক্টর ইউনূসের অধীনে চাকরি করা জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, অথচ শেখ হাসিনা বলার সাহস কশ্চিনকালেও হতো না। মাননীয় প্রধানমন্ত্রী এটা উচ্চারণ করতেই হতো বা অতীতে সবসময় করেছে। ইটস ভেরি অ্যালার্মিং। এর মানে সেনাপ্রধান যাকেই ধমক দেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ বুঝে গেছে অথবা এর ইম্প্যাক্টটা পড়বে ডক্টর ইউনূসের উপর, যে ডক্টর ইউনূস চলে যান। কারণ ডক্টর ইউনূস থাকলেই সবাই ভাগ বাটোয়ারা করে খেতে পারে। আওয়ামী লীগ খাবে, আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে। কিন্তু এখন সবার বারাভাতে ছাই দিচ্ছেন ডক্টর ইউনূস। বিএনপি খাচ্ছে, কিন্তু গ্রেপ্তারও তো হচ্ছে, ধরাও তো পড়ছে, মনের মতো খেতে পারছে না। ডক্টর ইউনূস দেশটাকে জনগণের করে দিতে যাচ্ছেন, এটা বিএনপি আওয়ামী লীগ কেউ মানতে যাচ্ছে না। এখন সেই জেনারেল মইনু আহমেদের কথা আপনাদের মনে আছে যে প্রণব মুখার্জি তার চাকরি বাঁচিয়েছিলেন, যে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দাও, তোমার চাকরির বিষয়টা আমি দেখব। এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ভারত কিংবা, যেহেতু ভারতের ভরসা বিএনপি, এটা অলরেডি এসেছে, ভারত কিংবা বিএনপি বলেছে কিনা যে তোমার চাকরি আমরা দেখবো, আমাদেরকে ক্ষমতা এনে দাও, কে জানে। এর মানে সবার হুমকি ধামকি যাই বলেন যে ডক্টর ইউনূসকে সরাও, বিএনপির কথা এটা ডক্টর ইউনূসকে সরাও, আওয়ামী লীগের কথা এটা ডক্টর ইউনূসকে সরাও। ভারত স্পষ্ট বলেছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, মানে ডক্টর ইউনূসকে খারাও। এর মানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রতি একটা থ্রেট আছে। সেনাপ্রধান যদি কিছু করেন সেটা তো করবেন ডেফিনেটলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেনাপ্রধান যদি পাওয়ার টেক ওভার করেন ডেফিনেটলি ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে করতে হবে, অথবা তাকে হত্যা করে করতে হবে, দুইটার একটা। তা ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে জাতিসংঘের একটা চিঠি, জাতিসংঘ মহাসচিবের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেটা জানানো হয়েছে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস has written a letter to Chief Advisor Professor Mohammad Yunus expressing his strong support for the ongoing reform efforts under the Chief Advisor's leadership. জাতিসংঘ ডক্টর ইউনূসের যে লিডারশিপ, তার যে আকাশচুম্বী ব্যক্তিত্ব, তিনি যে কিছু পারেন, হ্যাঁ সেনাপ্রধানরা সবাই ম্যানেজ হয়ে যাবে, সবাই ঠান্ডা হয়ে যাবে। জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, এর চাইতে বড় পাওয়ার নেই, ছাত্র জনতাও আছে। অতএব সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কিছু করতে পারবেন না। জাতিসংঘ এখানে এনগেজ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘ ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাচ্ছে। এই সমর্থনটা আমি জেনারেল ওয়াকারুজ্জামানের ধমকের বিপরীতে দাঁড় করিয়ে দিতে চাই। তা জাতিসংঘকে উপেক্ষা করে সেনাপ্রধান পাওয়ার টেক ওভার করবেন ডক্টর ইউনূসকে সারপাস করে, এটা সম্ভব নয়। অতএব ডক্টর ইউনূসের জন্য এটা একটা সুখবর। এই সময়ে এই চিঠির ব্যবস্থা করতে পারা বা চিঠিটা পাওয়া, এটা ডক্টর ইউনূস যে কোনো কচুপাতা নয়, তার প্রমাণ এটা যে ডক্টর ইউনূস সামওয়ান এক্সেপশন। এত সহজ নয় তাকে সরানো। জনগণ তার সাথে আছে, বিশ্ব তার সাথে আছে। আর এই যে বিএনপি বলে যে সংস্কার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, সংস্কার কিসের সংস্কার? না, জাতিসংঘ বলছে ডক্টর ইউনূসের অধীনে সংস্কারের পক্ষে জাতিসংঘ আছে। এখানে সারমর্ম এটাই, জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন যে না, আপনার উপর পূর্ণ সমর্থন রয়েছে। দর্শক, আরেকটা খবর যে জাতিসংঘ মহাসচিব 13 মার্চ বাংলাদেশে আসছেন। দেখেন, ডক্টর ইউনূসকে হটানো তো সহজ না, তাকে সংস্কার করতে দিবেন না নির্বাচিত সরকার, ভারতের সাথে হাত মিলিয়ে বিএনপি ষড়যন্ত্র করবে, এত সোজা? বাংলাদেশে স্টারলিংক আসছে, বাংলাদেশে ইলন মাস্ক আসবে, আর ইলন মাস্ক
ট্রাম্পকে ম্যানেজ করা এটা ইলন মাস্কের হাতের মুঠোয়। ইলন মাস্কের সাথে কথা হয় ডক্টর ইউনূসের, আসবেন তিনি, তার স্টারলিংক হয়তো উদ্বোধন করতে আসবেন, জাতিসংঘ মহাসচিব আসতেছেন। ডক্টর ইউনূসকে সরানো এত সহজ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আছে সাথে, যুক্তরাষ্ট্র সরকার আছে, ইলন মাস্ক আছে, যুক্তরাষ্ট্র সরকার আছে। ভারত এখানে তেমন কিছুই করতে পারেনি, পারবে না। অতএব সেনাপ্রধান যাই বলুক, হুমকি দামকি আমরা সচেতন থাকবো। তবে সেনাপ্রধানের কিছু বার্তা আমরা আমলে নিব, যেটা কাদা ছড়াছড়ি করবো না। এটা বিএনপি করছে, তারা সচেতন হয়ে গেলেই হয়ে গেল। সেনাবাহিনী ক্ষমতা নিলে সবচেয়ে বেশি মারাটা খাবে বিএনপি। এই জন্যে আমরা বলবো যে আমরা সতর্ক থাকবো, সেনাপ্রধানকে আমরা রেসপেক্ট করব। তিনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, হাসিনা আত্মীয় হলো, আত্মীয়তার সম্পর্ক এখন নেই। হাসিনা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এরপরও হাসিনা তো সেনাপ্রধান যেটা করেছে এটা হাসিনা কিন্তু করতে বলেনি, যে প্রি প্ল্যান না যে ঠিক আছে আমি চলে যাই, পরে আবার আমাকে সিস্টেমে আনো, এটা কিন্তু না। হাসিনার বিপরীতে দাঁড়িয়ে সেনাপ্রধান ভূমিকা রেখেছিলেন। অতএব আমরা বিশ্বাস করতে চাই, ভারত ওদিক দিকে যাই বলার চেষ্টা করুক না কেন, ডক্টর ইউনূসকে অপছন্দ যাই হোক না কেন, সেনাপ্রধান জনগণের বিরুদ্ধে যেতে পারবেন না, সেই সাহস হবে না। সারা বিশ্বের বিপরীতে যেতে পারবেন না, শুধু ভারতের পক্ষে যাবেন, এটা হবে না। সাংবাদিক ইলিয়াস হোসেনকে আবারও সেলুট দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আবারও বের করে দিলেন গর্ত থেকে রাঘব বোয়াল। রাঘব বোয়াল গুলাকে গর্ত থেকে বের করে দিলেন বিডিআর এর পিলখানায় হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের নাম, পরিচয় এবং সে কে কোথায় কখন অবস্থান করেছিলেন। এই বক্তব্য থেকে আমরা পরিষ্কার হচ্ছি যে পিলখানায় এই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের যে সম্পর্ক রয়েছে এবং পরিকল্পনাকারী সোহেল তাজের বাবা ছিলেন ভারতের ইন্দিরা গান্ধীর সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। সোহেল তাজের বাবাকে নিয়ে সহ যেই কথাগুলা এর আগেও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছে তা হুবহু মিলেছে। এই সোহেল তাজের রক্ত আছে ইন্দিরা গান্ধীর রক্তের সাথে মিল, ভারতের রক্তের সাথে মিল। যদিও বর্তমান সময়ে সে সোশ্যাল মিডিয়ায় এসে এবং বডি ফিল্টার হয়ে অনেক চমক দেখিয়ে বর্তমান তরুণ সমাজের কাছে সে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে তার গায়ে রয়েছে ওই বিষাক্ত সাপের রক্ত। সেই বিষয়গুলাকে আজকে পরিষ্কার করার জন্য আমাদের যে নতুন কমিটিটা হয়েছে, সেই জেনারেল ফজলুর রহমান স্যারের মাধ্যমে, সেই কমিটির মাধ্যমেই আমরা বিডিআর এর সকল ষড়যন্ত্রকারীদেরকে মুখোশ উন্মোচন করতে পারবো বলে বাংলার মাটিতে বিশ্বাস করি। আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম। আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে 2 হাত পরানো, হাত করা। এই কয়েকদিন বেশ আদালত, কারাগার, রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাসী হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল, যেই তো মানে আর কিছুদিন পরেই একটা পরিবর্তন হচ্ছে, শেখ হাসিনা চলে আসতেছে, এরকম একটি লড়াই করতে হবে। জুনায়েদ আহমেদ পলকও বললো, তারপরে সালমান এফ রহমানও কি নির্দেশ দিল, চিঠি লিখলো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছিল। আজকে বোধহয় তার একটা পরিবর্তন দেখা গেল। এখানে বলা হচ্ছে, বেশ নাটকীয় ভঙ্গিতেই লিখছে প্রথম আলো, যে তখন সকাল 10:05 বুধবার এই সময় দেখা গেল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে 50 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে। হাজতখানার সামনে থাকা পুলিশ সদস্যদের ইশারা দিলেন ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা। তখন দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তার পরনের সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত 2খানা পেছনে মোড়ানো, 2 হাতেই হাত করা অর্থাৎ হ্যান্ডকাফ পরানো। সালমানের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার হাত 2খানাও পেছনে ছিল। তবে তার 2 হাতে হাত করা পরানো ছিল না, শুধু বাঁ হাতে ছিল হাত করা, আর ডান হাত তিনি বা হাতের উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মামুনের পিছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার 2 হাত পেছনে ছিল, 2 হাতেই পরানো ছিল হাত করা। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ, তারও হাত করা, মানে মোট কথা। তারপরে জ্যাকব, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, একইভাবে হাত করা। হাজি সেলিম, তারও হাত করা। দীপু মনি ব্যাপারটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান, নুরুজ্জামানের হাত কড়া খোলা হয়। তখন পুলিশ তাদের হাত কড়া খুলছিল। তখন 3 জনের মুখ ছিল নিচের দিকে। হাত কড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আনিসুল সালমানদের কাঠগড়ায় তোলার পর সারিবদ্ধভাবে কয়েকজন পুলিশ সদস্য তাদের সামনে দাঁড়ান। তখনও বিচারক এজলাসে আসেননি। সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। পাশে দাঁড়ানো আনিসুলও তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন, তবে চুপচাপ দাঁড়িয়েছিলেন দীপুমণি। দীপুমণির ডান পাশে দাঁড়িয়েছিলেন নুরুজ্জামান, নুরুজ্জামানের বাম পাশে দাঁড়িয়ে হাজি সেলিম। হাজি সেলিমের দিকে নুরুজ্জামান চেয়েছিলেন। তিনি মুখের ইশারায় হাজি সেলিমের কাছে জিজ্ঞাসা করেন, কেমন আছেন? হাজি সেলিম মুখ নাড়েন। এই সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দীপুমণি। তারা প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কথা বলেন। আনিসুলের পরে
সালমানের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর সাবেক আইজিপি মামুনের সঙ্গে কথা বলেন। প্রায় 10 মিনিট ধরে কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান, আনিসুল, দীপু মনিরা কথা বলেন। এই সময় একজন পুলিশ সদস্য উঁচু স্বরে বলেন, স্যার আসছেন। নির্বাক আনিসুল। যাত্রাবাড়ি থানা দায়ের করা জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল ও মামুনকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করে পুলিশ। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি ওমর ফারুকি বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায়, অর্থাৎ এই এলাকায় যে হত্যাকাণ্ড, সেখানে চৌধুরী আব্দুল আল মামুন, আনিসুল হক তাদেরকে অভিযুক্ত করা হয়। বলা হয় যে তারা পাখির মতো গুলি করেছে। যাই হোক, এখানে বিষয়টা যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হাত পা পড়ানো হচ্ছে। এটা 15 বছরে তারা যে পরিমাণ বিএনপি জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছে, যে ধরনের অমানবিক আচরণ করেছে কারাগারে, আদালতে, তার একটা ছোট্ট একটা টিপস আমি মনে করি, এটা খুব বড় কিছু না, এটা একটা ছোট্ট টিপস দিল। এটা যদি তারা অন্তত স্মরণ করেন যে তারা ওই বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি কি আচরণ করেছে, যেভাবে গ্রেপ্তার, নির্যাতন, গুম, উধাও করে রাখা, এইগুলো ঘটনা থেকে অন্তত শিক্ষা নেবে কিনা সন্দেহ আছে। যারা আসলে শিক্ষা নিত, সেই 626 জন একদম প্রথম ভাগেই তারা পালিয়ে গেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।